হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এগেইন সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিও কোনো মোটিভেশনাল ভিডিও না। আগের যত ভিডিওগুলা আমি শেয়ার করছি এগুলা ছিল হচ্ছে যে ফ্রেমওয়ার্কের উপরে। সো আমি এর আগে কয়েকটা ভিডিওতে ফ্রেমওয়ার্ক কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছি। সো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে দ্য পাওয়ার অফ চয়েস। এটা শুনতে বেশ সিম্পল মনে হয়, কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট। সো এবং আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে যে আমাদের বেড়ে ওঠার যে সোশ্যাল ইকোনমিক সারাউন্ডিংসটা, এটার ক্ষেত্রে চয়েস খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি আমার ধারণা যে আমরা ছোটবেলা থেকে যেসব নাটক, সিনেমা, গল্প, উপন্যাস দেখে দেখে বড় হয়েছি, এগুলো আমাদের ব্রেনকে মোটামুটি স্ক্রাব করে দিছে। সো আমি ডিরেক্টলি জাম্প করি মেইন টপিকে। সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে মোটামুটি একটা খুব কমন ন্যারেটিভ আমরা দেখে আসি, এবং আশপাশে অনেক কিছু দেখি যে লোকজন নিজের কাজের রেসপন্সিবিলিটি নিতে পারে না, ঠিক আছে? এবং আমরা প্রচুর ব্লেম করি লোকজনকে। ফর এক্সাম্পল, কেউ কিছু লাইফে করতে পারে নাই, ফ্যামিলির থেকে আমি সাপোর্ট পাই নাই, অমুক আমাকে সেটা দেয় নাই, তমুক আমাকে সেটা দেয় নাই। আরেকজন খুব ভালো করছে, হ্যাঁ ওর তো অনেক সাপোর্ট ছিল, ব্যাকআপ ছিল, এই করছে সেই করছে। সো আমরা আমাদের একটা এই জিনিসটা একটা বায়াস কাজ করে। হ্যাঁ, বায়াসটা হচ্ছে যে আমরা যখন নিজেরা কোনো কিছুতে ভালো করি, তখন আমাদের মনে হয় যে এটা আমাদের নিজের পাওয়ারে ভালো করছি। যদি নিজেরা খারাপ করি, তখন মনে হয় যে না, আমি তো ঠিক ছিলাম, বাট আমার সারাউন্ডিংস খুব একটা সুবিধা ছিল না, এই জন্য আমি ফেল করছি। অন দ্য আদার হ্যান্ড, অন্য কেউ যদি ভালো করে, ইন দ্যাট কেস না, ওর সারাউন্ডিং খুব ভালো ছিল। অন্য কেউ যদি খারাপ করে, তখন হচ্ছে না, এটা ও বাজে দেখে খারাপ করছে, সারাউন্ডিংস এর কোনো ফ্যাক্টর নেই। So আমি যে জিনিসটা ড্র আউট করতে চাচ্ছি, আমাদের যে কোনো অ্যাকশনের আউটকামে দুইটা ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে আমি নিজে, আরেকটা হচ্ছে আমার সারাউন্ডিংস। এখন টিপিক্যালি দেখা গেছে যে আমরা নিজেদের ব্যর্থতার জন্য সারাউন্ডিংসকে দোষ দেই, আর নিজেদের সফলতার জন্য নিজেকে বাহবা দিই। এবং আমি ফোকাস করতে চাচ্ছি ওই ব্যাপারটাতে যে আমরা যখন নিজেরা সাফার করি, কোনো কিছু ঠিকঠাক মতো হয় না, তখন কিন্তু আমরা দোষ দেই আশপাশের লোকজনকে। এবং আর একটা ব্যাপার কি, যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে র্যাগস টু রিচেস একটা কনসেপ্ট আছে, যে আমরা ছোটবেলায় অনেক সিনেমা দেখছি যেগুলোতে দেখা গেছে যে ফর এক্সাম্পল নায়ক জসিম খুব গরিব ঘরের সন্তান, ঠাস করে লটারি জিতে হচ্ছে বিশাল বড়লোক হয়ে গেছে। এবং ফর সাম রিজন, খুব সম্ভবত আমাদের মানে এরিয়াটার ইকোনমিক কন্ডিশনটা একটু বাজে ওভারঅল হওয়ার কারণেই আমাদের মধ্যে একটা মানে হঠাৎ করে লাখপতি কোটিপতি হয়ে যাওয়ার ব্যাপারটা খুব কাজ করে চমকের মতো। আমরা কখনোই ওই জিনিসটা শিখি নাই ছোটবেলা থেকে, যে উপরে ওঠা, বড় হওয়া মিন্স স্টেপ বাই স্টেপ হার্ড ওয়ার্ক। আমরা সবসময় জেনে আসছি যে কেউ যদি ভালো করে, হিজ অর হার ট্যালেন্ট অর লাক। আমি যদি খারাপ করি, এটা আমার সমস্যা, মানে এটা আমার সারাউন্ডিংসের সমস্যা, আমার এটা নাই সেটা নাই। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ওই সময় তো জাস্ট কম্পিউটার সায়েন্সের ব্যাপারে নতুন। ওই সময় একটা জিনিস খুব শুনতাম যে এই যে বিল গেটস, তারপরে মার্ক জুকারবার্গ, ওরা তো কলেজ ড্রপ আউট, মানে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট, ওরা ডিগ্রি শেষ করতে পারে নাই। ওরা যদি মাইক্রোসফট, ফেসবুকের মতো বিশাল বিশাল কোম্পানি খুলে ফেলে, হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাকে দিয়েও সম্ভব। ভেরি গুড থট। কিন্তু লোকজন যেটা মিস করে যায়, সেটা হচ্ছে যে মানে এই যে স্টোরিটা, এটা যে কমন ন্যারেটিভটা, কমন ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে বিল গেটস, মার্ক জুকারবার্গ ওরা কলেজ ড্রপ আউট, কারণ ওরা পড়াশোনা করতো না, পারতো না কোনো কিছু, এই কারণে ওরা ড্রপ আউট। কিন্তু বের হয়ে ওরা কোম্পানি খুলে দেখাই দিচ্ছে। কিভাবে দেখাই দিচ্ছে? নাম্বার ওয়ান, এই পয়েন্টটা মিসিং, নো ওয়ান নোস। ওরা কলেজে বা স্কুলে ভালো করছে কি করে নাই, এটা কিন্তু সলিড এভিডেন্স আমাদের কাছে নাই। আমরা কেউ জানতাম না, আমরা জাস্ট ধরে নিতাম আচ্ছা আমি তো পরীক্ষায় ড্রপ দেই, যেমন আমি নিজে ড্রপার ছিলাম, আমি তো পরীক্ষায় ড্রপ দিই, ক্লাসটা ঠিক মতো করি না। আচ্ছা ঠিক আছে, বিল গেটস এরাও তো ক্লাস টাস করে নাই, তো কি হয়েছে? সো হোয়াটস মিসিং, উই ডোন্ট নো যে বিল গেটস আসলে করছেটা কি। সো আমি রিসেন্টলি বিল গেটস এর একটা বই বের হয়েছে, মেমোয়ার, ওর আত্মজীবনী, সোর্স কোড নাম। আই উইশ বইটা আমার হাতে থাকতো এখন, বই আরেক রুমে। এনিওয়েজ, সো আমি সোর্স কোড বইটা রিসেন্টলি পড়ছি, এবং এটা আমাকে আমার থট প্রসেসে বিশাল নাড়া দিছে আর কি। আমি অনেক ছোটখাটো জিনিসপত্র জানতে পারছি বিল গেটস এর লাইফের ব্যাপারে। সো আমি একটা এক্সাম্পল দিতে চাই আর কি। সো আমি এখন যে শহরে বসে ভিডিওটা রেকর্ড করতেছি, এটা হচ্ছে আমেরিকার একদম বাম পাশের উপরে কোনায়, সিয়াটল। বিল গেটস এর জন্ম সিয়াটল শহরে, এবং বিল গেটস বড় হয়েছে সিয়াটল শহরে। সো আই কুড রিলেট আ লট অফ থিংস। সো বিল গেটস যখন ও স্কুলে পড়তো ছোটবেলায়, লেক সাইড স্কুল ছিল। সো ওই স্কুলে সে যখন পড়তো ক্লাস 4 or 5-এ,
ওই সময় কিন্তু কম্পিউটার, এখন যেমন ঘরে ঘরে কম্পিউটার, ওই সময় কম্পিউটার এত অ্যাভেলেবেল ছিল না। ওই সময় যে মেইনস্ট্রিম বড় ক্লাস্টার কম্পিউটার কোনো এক জায়গায় হয়তো বা একটা আছে, ওইটার সাথে টেলিফোনের লাইন দিয়ে কানেক্ট করা লাগতো দূর থেকে, একটা টার্মিনালের মতো জিনিসপত্র দিয়ে অ্যাক্সেস করা যেত, মানে শেয়ার্ড কম্পিউটার, এটা বলো বলো যে টাইম শেয়ারিং। বিল গেটস যে স্কুলে পড়তো, লেকসাইড স্কুলে, ওইখানে ওরা এরকম কোনো একটা অন্য জায়গার কম্পিউটারে টাইম শেয়ারিং করে চালানোর একটা সিস্টেম ওরা আনছিল একটা ল্যাবে। কারণ ওই স্কুলে কয়েকজন টিচার ছিলেন যারা হচ্ছে যে এই কম্পিউটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো কম্পিউটার যেহেতু নতুন টেকনোলজি, আমি বলতেছি 1964-65 সালের কথা, ওই সময় কেউ মানে কম্পিউটার ছিল না, এক্সিস্ট করতো না ওইরকম, জাস্ট টেকনোলজিটা শুরু হইতেছে আর কি। মোবাইল ফোন নাই, ইন্টারনেট অ্যাভেলেবল না, কিছুই নেই। ওই সময় বিল গেটস স্কুলে আসছে, এবং বিল গেটস সামহাও ওই সময় সে ক্লাস 5-6 এর মতো মনে পড়ে, সো 10-12 বছর বয়স। ওই সময় তার কাছে কম্পিউটার ল্যাবের এই কম্পিউটার ব্যাপারটা খুব ভালো লাগছে, যে লজিক্যালি কোনো একটা কোড লেখা, কাগজে কোড লেখা লাগতো আগে, লেখা থেকে তারপরে ওইটা আস্তে আস্তে ইনপুট দিয়ে দিয়ে টার্মিনালে অনেকক্ষণ সময় লাগতো, তারপরে এক্সিকিউট করা যেত আর কি। সো বিল গেটস এই কম্পিউটার ল্যাবে কম্পিউটার চালানোর জন্য সে ডেফিনেটলি এর আগে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে টিচারদের ক্রেডিবিলিটি অর্জন করছে। সো বিল গেটস এর কাছে ল্যাবের চাবি আর অ্যাক্সেস ছিল এনিহো। বিল গেটস যেটা করতো, ও বাসায় যখন স্কুল থেকে আসতো, এখানে সবাই আগে ঘুমায়, রাত 8-9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, ও ওর বেডরুমের জানলা খুইলা সে ভাগতো বাসার থেকে, বাসার কেউ জানে না, ও বাসে করে স্কুলে যাইতো, কম্পিউটার ল্যাবে ঢুকে সারা রাত কোট করতো, রাত 2টা-3টার দিকে স্কুল থেকে বাসার ডিরেকশনে লাস্ট বাসটা ছাড়তো। ওইটা হচ্ছে সিয়াটল চিলড্রেন্সের নার্স, ওইটা একটা হসপিটাল, নার্স ডাক্তার ওই সময় লাস্ট বাসে করে ব্যাক করতো, এবং সে ওই বাসটায় করে ব্যাক করতো। এবং মাঝে মাঝে যেটা হইতো যে সে ওই বাস মিস করতো, কারণ সে কোট করতে করতে ভুলে গেছে কয়টা বাজে। তারপর সে হাইটে হাইটে ব্যাক করতো বাসায়, 30 থেকে 40 মিনিট লাগতো। তো যেটা হচ্ছে ফ্যাক্টর, সিয়াটল হচ্ছে মাউন্টেন এরিয়া, এখানে প্রচুর মাউন্টেন আশপাশে। তো পাহাড়ি এলাকাগুলোর কিন্তু একটা প্যাটার্ন আছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, খুব অন্ধকার। এবং ডেফিনেটলি পাহাড়ি এলাকায় রাত্রেবেলা 2টা-3টার সময় একা একা একটা বাচ্চা ছেলে ক্লাস 5-6 এর 40 মিনিট হাঁটতেছে, ভয়ে আত্মা কাঁপার কথা। পাহাড়ি এলাকায় ডেফিনেটলি বন্যজন্তু টন্তু আছে। সো ওই কিন্তু হাইটা হাইটা ব্যাক করতো, মানে রাস্তার দিয়ে ব্যাক করতো, কিন্তু ইটস নট ইজি। তো এখানে আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, বিল গেটস স্কুল থেকে হচ্ছে যে প্রোগ্রামিং, সে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রোগ্রামার, এবং ও ম্যাথ ওর খুব ভালো লাগতো, ও যে কোনো প্রজেক্ট করতে খুব মজা পেতো স্কুল থেকে। এই জিনিসগুলো সবই ওর বইটাতে ডকুমেন্টেড। তো ও আস্তে আস্তে ওইখান থেকে কোড করা কিন্তু শুরু করছে, এবং ও যখন ক্লাস 7 or 8-এ পড়ে, ওই সময়ই ও এবং ওর ফ্রেন্ড পল অ্যালেন, যে মাইক্রোসফটের কো ফাউন্ডার, এবং প্লাস আরো 2-3 জন মিলে স্কুলের জন্য একটা ক্লাস রুটিনের সফটওয়্যার বানিয়ে ফেলছিল আর কি। তো ওরা ওই বয়স থেকে জানে যে কিভাবে একটা প্রোডাক্ট দাঁড় করাইতে হয়। সো এর মধ্যে ওরা বিল গেটস হচ্ছে যে এখানে সিয়াটলে একটা কম্পিউটারের একটা কোম্পানিতে কাজ করার স্কোপ পাইছিল। সো ওই কোম্পানিটার নাম আমার এই মোমেন্টে মনে পড়তেছে না, বাট ওইটাতে হচ্ছে খুব সুন্দর ডিসি ল্যাব সামথিং। সো ওরা ওই টাইম শেয়ারিং এর সিস্টেম নিয়ে কাজ করতো। সো এখানে ওরা কম্পিউটার ইউজ করার স্কোপ পাইছে, এবং প্লাস কাজ করতেছে, এরকম করতে করতে সে স্কুলেই চাকরি করতো, স্কুলে বয়সেই কোম্পানিতে চাকরি করতো। তো তার সাথে আমাদের রেগুলার লোকজনকে মিলাইলে হবে না, সে স্কুল থেকে জানে কিভাবে কম্পিউটার, মানে সে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোগ্রাম, আমি যেটা বললাম আর কি, যে কেমনি টেকনোলজিটা কাজ করে এবং ওটা ইউজ করে কিভাবে একটা প্রোডাক্ট বানায় মানুষের কাছে সেল করতে হয়। এবং ওরা খুব সুন্দর 9 or 10-এ থাকতে হচ্ছে যে ওর বন্ধু বান্ধবরা মিলে কোনো একটা কোম্পানির মতো ফর্ম করছে, যারা কন্ট্রাক্টে কাজ করবে। সো ও যখন হার্ভার্ডে ভর্তি হয়, ওই সময় অলরেডি ওরা হচ্ছে যে একটা কোম্পানির সাথে যারা হচ্ছে যে পার্সোনাল কম্পিউটারের দিকে রিসার্চ করতে করতে আগে যাচ্ছিল আর কি, যে কম দামে একটা কম্পিউটার কিভাবে বানানো যায়। ওদের আলবুকারকিতে হচ্ছে হেডকোয়ার্টার ছিল, ওরকম একটা কোম্পানিতে ওরা কন্ট্রাক্টে চাকরি করা শুরু করছে। এবং ওই সময় ওদের বিল গেটসের এবং পল অ্যালেনের মাথায় যে জিনিসটা কাজ করতো, যে ওই সময় কম্পিউটার বিজনেস ছিল মেনলি হার্ডওয়্যার বিজনেস, সফটওয়্যারকে কেউ পাত্তা দিত না। এবং ওদের ভিশনটা ছিল যেটা সফটওয়্যার ক্যান বি অ্যান ইন্ডাস্ট্রি। তো আমি যখন আন্ডারগ্রেডে পড়ি, বা আমরা জেনারেল লোকজন যখন আন্ডারগ্রেডে পড়ি, আসলে কিছুই আমাদের জানা নাই। ওরা কিন্তু ওইরকম ভাবে নিজে বিল্ড আপ, হ্যাঁ। তো ওরা ওই সময় জানতো যে ওরা একটা কোম্পানি ফর্ম করতে পারে, ওদের কোম্পানি ছিল নামে। সো ও যখন হার্ভার্ডে ফার্স্ট ও সেকেন্ড ইয়ারের দিকে, ওই সময় দেয়ার মিনি কোম্পানি স্টার্টেড বিকামিং বিগ। ওরা হচ্ছে ওই সময় একটা ছোটখাটো প্রোগ্রামের মতো বানাইছে, যেটা দিয়ে গেমটা বানানো যায় বেসিক। তো
আমি এখন এখানে অনেকে বলবে যে বিল গেটসের বাবা মা বড়লোক ছিল, অনেক প্রিভিলেজ ছিল, কম্পিউটার ল্যাব ছিল। ভেরি ফেয়ার পয়েন্ট। বিল গেটসের বাবা লয়ার ছিল এবং ওর যে ফার্স্ট কতগুলো কাজে কন্ট্রাক্ট এগুলো ওর বাবা হেল্প করছে ল দিয়ে। ওর মা হচ্ছে এখানে অনেকগুলো নন প্রফিট এসে বোর্ড মেম্বার ছিল। সো শি ওয়াজ ভেরি গুড অর্গানাইজার, লিডারশিপ রোলে ছিল। সো হ্যাঁ, আই এগ্রি, বিল গেটস এগুলো সবকিছু জানছে। যেমন একটা জিনিস আমার মাথায় খুব স্ট্রাইক করছে, আমি মনে হয় হাতে প্রথম টাকা ধরছি ক্লাস 4 ও 5-এ, কারণ আমার বাসার থেকে ব্যান্ড ছিল হাতে টাকা ধরা। বিল গেট সো যে কারণে যেটা হচ্ছে, আমি ওভার দ্য ইয়ার আমি কখনো মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি, অ্যাকচুয়ালি আমার একার স্টোরি না, আমাদের দেশে আমরা কখনো ফাইন্যান্সিয়াল লিটারেসি ব্যাপারটা শিখিই নাই। আর বিল গেটসের বই আছে, ও যখন ক্লাস 3 ও 4-এ পড়তো ওই সময় কাহিনী। ওরা যখন ডাইনিং টেবিলে ডিনার করতে বসতো রাত্রেবেলা, তো ওই সময় ওরা সবাই বলতো কার লাইফে কি হয়েছে। সো ওই সময় ওই বয়স থেকে ওর বাবা মার কাছে শুনতো যে যেমন এখানে রিটায়ারমেন্ট প্ল্যান আছে 401 কে বলে এটাকে। 401 কে কি জিনিস এটা ও ক্লাস 3-4 থেকে জানে। রিটায়ারমেন্ট প্ল্যান কিভাবে কাজ করে, স্টক মার্কেট কিভাবে কাজ করে, খুব অল্প বয়স থেকে এগুলো জানে। সো ডেফিনেটলি এগুলোকে হেল্প করছে ওর ইয়েতে। বাট এই জিনিসগুলোর এক্সেস অনেকের কাছেই আছে বাচ্চা বয়সে। আমার কাছে ছিল না, আপনার কাছে হয়তো ছিল না, বাট অনেকের কাছে আছে। আপনি যদি আমাদের দেশের বড় লোকের বাচ্চা কাচ্চাদের দিকে তাকান, গুলশান বনানীর, এদেরও কিন্তু আছে টাকা পয়সা, শিক্ষিত বাবা মা। নিউজে কি আসে, রাস্তার মধ্যে স্পোর্টস কার দিয়ে মানুষ চাপা মেরে ফেলছে। সো এই জায়গাটার মধ্যে আমি লাইনটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে বিল গেটস ডেফিনেটলি প্রিভিলেজড, বাট ওই যে রাত্রেবেলা ল্যাবে গিয়ে কোড করা, ইট ওয়াজ হিজ ওন চয়েস। এগেন আমি রিপিট করি, ও কাজটা না করলেও পারতো, ও কিন্তু বড়লোক বাবা মার ছেলে, ওই যে রেসিং কার নিয়ে রাস্তায় মানুষ চাপা মারতে পারতো, নেশাপাতি করে বেড়াতে পারতো, ও কিন্তু কোড করা চয়েস হিসেবে নিচ্ছে। সো আমি ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টটা মেক করতে চাচ্ছি যে আপনি আপনার সারাউন্ডিংস কি, আমার সারাউন্ডিংস কি জিনিস, আমরা ম্যাক্সিমাম জিনিস আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমি খুব মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের বাচ্চা কাচ্চা না, ওই জিনিসটা আমার কন্ট্রোলে নাই। কিন্তু আমার কন্ট্রোলে কি আছে, মাই ওন হার্ড ওয়ার্ক, মাই ওন গ্রোথ মাইন্ডসেট। আমি যদি চাই গ্রোথের জন্য, আমি কিন্তু নিজে চয়েসটা মেক করে কাজ করতে পারবো। আমি যদি আমাদের দেশের একটা রিলিভেন্ট এক্সাম্পল আনি, আমাদের বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। ওনার একটা স্টোরি খুব সম্ভবত প্রথম আলোতে আসছিল যে উনি স্কুল কলেজে থেকে এতই গরিব ছিলেন যে উনি খুব সম্ভবত বোর্ডের ভর্তি পরীক্ষার, উনি সরি ক্যাডেট কলেজে উনি চান্স পাইছিলেন। সো ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফিস টিস দেওয়া লাগবে 3 মাসের, ওইগুলো টাকা নাই। পরে ওনাদের গ্রামের কেউ একজন ওনাকে নিয়ে গ্রামের বাজারে গামছা পেতে বসছে যে টাকা কালেক্ট করার জন্য। তো আতিয়া রহমানের সমবয়সী কিন্তু অনেকে ওই গ্রামে ছিল যারা সিমিলার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। ওরা কিন্তু পড়াশোনা করেন, এই চেষ্টাটা করেন, উনি কিন্তু চেষ্টাটা করছে এবং উনি ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আর যে কেউ হইতে পারবে না, পিএইচডি করছেন, পড়াশোনা করছেন। সো ইট ওয়াজ হিজ ওন চয়েস। উনি কিন্তু বললেই পারতো যে আমার গ্রামে আমার পড়াশোনার কোনো স্কোপ নাই, আমার টাকা পয়সা নাই, কিছু নাই, সো এই জন্য আমি পারি না। অন দ্য আদার হ্যান্ড, ওনার কন্ট্রোলের মধ্যে এই জিনিসগুলো নাই, ইকোনমিক্যাল ব্যাপার, কিন্তু ওনার কন্ট্রোলে কি ছিল, ঠিকমতো পড়াশোনা করা, হি ডিড ইট, এবং রেজাল্ট সবাই জানে। সো এখানে হচ্ছে পাওয়ার অফ চয়েস। আপনি কোথায় যাইতে পারবেন, কি করতে পারবেন, দুইটা ফ্যাক্টর আছে। একটা আপনার সারাউন্ডিংস, যেটা আপনার কন্ট্রোলের বাইরে, এটাকে আপনি লাক বলেন, ট্যালেন্ট বলেন, টাকা পয়সা থাকা বলেন, প্রিভিলেজ বলেন, হোয়াট এভার ইট ইজ, মোস্ট প্রবাবলি ইটস নট ইন ইউর কন্ট্রোল। আপনার কন্ট্রোলে কি আছে, আপনার গ্রিট আছে, আপনার ডিসিপ্লিন আছে, আপনার হার্ড ওয়ার্ক আছে, যেটা দিয়ে আপনি হয়তো বা 100 মাইল যেতে না পারলেও 10 মাইল যেতে পারবেন। ইটস বেটার দেন 0 মাইল। সো চয়েস মেক করা কেন ইম্পর্টেন্ট, আপনার নিজের চয়েস মেক করা কিন্তু আসলে কঠিন জিনিস, অতটা সহজ না। আমি হচ্ছে কোনো কিছু পারি না, আমি 10 জনকে ব্লেম করে নিজে ভিকটিম সেজে বসে থাকা মাছ ইজিয়ার চয়েস। যে কারণে হচ্ছে লোকজন এটা হচ্ছে যে কি বলে, এই রাস্তাটাই বাইছা নেয় যে আমার কাছে এটা ছিল না, অমুক আমাকে এটা দেয় না, আমার ফ্যামিলি আমাকে অনেক ট্রমা দিচ্ছে, আমি ডিপ্রেশন এনজাইটি নিয়ে আমি দিন পার করতেছি। এগেইন, ডিপ্রেশন এনজাইটি বড় প্রবলেম, মেন্টাল হেলথ ইস্যু, বাট আমি আশপাশে এত এক্সাম্পল ইদানিং দেখা শুরু করছি যে অলসের অলস, কোনো কাজ কাম করে না, দিন শেষে ডিপ্রেশনের দোষ, এনজাইটির দোষ, মেন্টাল হেলথের দোষ। অনেকেই সাফার করে, আমি নিজেও একসময় থেরাপিস্টের কাছে যাইতাম, অনেকেই সাফার করে, ইজ ট্রু, বাট দ্যাট ডাজন্ট মিন আপনি এটাকে ওয়াইল্ড কার্ড হিসেবে ইউজ করবেন সব জায়গায়। সো আমি এই জিনিসটা এতই দেখি যে ইয়াং অনেক পোলাপানের মধ্যে, ইয়াং না, আমার বয়সী, আমার যে বুড়া বয়সী অনেকের মধ্যে যে ভিকটিম মেন্টালিটি, আমার এটা নেই, অমুক আমাকে হেল্প করে নেই, অমুক হেল্প করে নেই। আপনাকে সবচেয়ে বেটার হেল্প করতে পারেন আপনি নিজে। এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি আপনার মাথায় ঢুকাতে পারবেন তত বেটার। তো আমরা অনেক সময় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চয়েস মেক করতে পারি না, কারণ কি,
এগেইন আমরা হয়তো বা শিখি নাই ওই যে কিভাবে রিস্ক নিতে হবে, কিভাবে নিজের চয়েসটাকে ওন করতে হবে। নিজের চয়েস ওন করার কিন্তু মানে এটা কঠিন। ফর এক্সাম্পল, আপনি অফিসে আপনার প্রমোশন হচ্ছে না, আপনার কাছে দুইটা রাস্তা। একটা হচ্ছে ভিকটিম গেম খেলবেন, হ্যাঁ আমার বস ভালো না, অফিসে প্রচুর পলিটিক্স, আরেকজন এসে চাপাবাজি করে সব নিয়ে গেল, দ্যাটস ওয়ান ওয়ে দ্যাট ইউ ক্যান ডু। এটাই আমরা ম্যাক্সিমাম লোকজন করি। অন দ্য আদার হ্যান্ড, আপনি কিন্তু নিজের মাইন্ডসেটের দিকে তাকাতে পারেন যে আচ্ছা আমার প্রমোশন হচ্ছে না, আমি একটু রুট কজিং করি, কেন হচ্ছে না। আমি এর আগে রুট কজিং নিয়ে একটা ভিডিও বানাইছি, প্লিজ চেক দ্যাট আউট, হাউ টু ডু রুট কজিং। দেন আপনি হয়তো বা তারপরে দেখতে পারবেন যে আপনার মাইন্ডসেট যদি গ্রোথ মাইন্ডসেট হয়ে থাকে, এগেন মাইন্ডসেট আর একটা ফ্রেমওয়ার্ক, যেটা একটা ভিডিও আছে, প্লিজ চেক দ্যাট আউট। সো আপনি গ্রোথ মাইন্ডসেটের হয়ে থাকলে আপনি এটাকে রুট কজিং করবেন, যে আপনার কেন প্রমোশন হচ্ছে না। আপনি হয়তো বের করতে পারবেন যে আপনি হয়তো আপনার যে কাজগুলি করতেছেন আপনার এনাফ ভিজিবিলিটি নেই। ভিজিবিলিটি কিভাবে বাড়াইতে হবে আপনি তখন এটা নিয়ে রিসার্চ করতে পারবেন। আপনি হয়তো দেখতে পারবেন যে টিমে আপনার এনাফ ইনফ্লুয়েন্স নেই, আপনার হয়তো তেমন নেটওয়ার্কিং নেই, আপনি যা কাজ করতেছেন লোকজন জানে না। আপনি হয়তো আপনার টেকনিক্যাল ডেপথ নিয়ে বসে আছেন চুপ করে, কোনো প্রোডাক্টে ইম্প্যাক্ট ফেলতে পারতেছেন না। আপনি কিন্তু এগুলা লিটারালি লিস্ট করতে পারবেন এবং ইউ ক্যান সলভ দিস প্রবলেমস ওয়ান বাই ওয়ান। এইভাবে আপনি যদি চুজ করেন যে আপনি এভাবে রুট কজিং করে নিজেকে বেটার করবেন, দেন দ্যাটস অন ইউর কন্ট্রোল। আপনি আপনার প্রমোশনকে কন্ট্রোল করতে পারবেন। ভিকটিম মেন্টালিটি থাকলে যেটা সমস্যা হয়, লোকজন অ্যাকচুয়ালি পাওয়ারলেস ফিল করে একটা পর্যায়ে। মনে হয় যে আমাকে দড়ি দিয়ে কেউ বাইধা লাথি মারতেছে, ঘুষি মারতেছে, ময়লা ফেলতেছে, আমার কিছু করার ক্ষমতা নেই। দ্য মোমেন্ট ইউ স্টার্ট টেকিং রেসপন্সিবিলিটি অফ ইউর ওন চয়েস, যে ওকে আই আন্ডারস্ট্যান্ড আমার অবস্থা খুব খারাপ, আমার কিছুই নাই, বাট আমার কন্ট্রোলে কি আছে, ওই জিনিসটা যদি আপনি ফিগার আউট করে ওইটা নিয়ে কাজ করতে পারেন, দেন ইউ ক্যান ডু ইট। আপনার হয়তো ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, আপনি ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি হয়েছেন খুব কষ্ট করে, নাও আপনি হচ্ছে যে আফসোস করতে পারেন যে আমার ফ্যামিলির অবস্থা খারাপ, আমি কিছু করতে পারবো না, আমি বরং নেশাপাতি করে নাই হয়ে যাই। অন দ্য আদার হ্যান্ড আপনি চিন্তা করতে পারেন ওকে আমার কন্ট্রোলে কি আসছে, আমি যা পড়ছি এটা দিয়ে আমি হয়তো দুইটা টিউশনই করতে পারবো, করে আমি নিজেকে সাপোর্ট দিতে পারবো, পারলে ফ্যামিলিকে দিলাম। ইটস ইউর চয়েস। সিঙ্ক অ্যান্ড সুইম বলতে একটা ব্যাপার আছে, কোবরা কাই নামে একটা সিরিজ আছে, সো এখানে এটা মেনলি ওই যে ডিসুম ডিসুম এই ব্যাপার নিয়ে। সো এখানে একটা সিন আছে আমার মাথায় গেঁথে আছে এটা। এখানে একটা বাচ্চা ছেলে 8-10 বছর বয়স, ওকে ওর ট্রেনার, মার্শাল আর্টের ট্রেনার হাত হাত বাইধা ওকে সুইমিং পুলে ফেলাই দিছে। সো ওঠার জন্য তো হাত দিয়ে সাঁতার কেটে আমরা উঠি, এবং ওকে বলছে যে তোমার দুইটা পা আছে, পা দিয়ে প্রেশার করে উপরে উঠো, প্রেশার দিয়ে উপরে উঠো। সো ওকে যেটা শিখাতে চাইছে যে পায়ের উপর বিশ্বাস আনা, যে আমরা তো যখন পানিতে পড়ি আমাদের বিশ্বাস কি হাত দিয়ে আমরা উপরে উঠবো, কিন্তু হাউ ক্যান উই মেক আওয়ার লেগ স্ট্রঙ্গার। সো ওকে হচ্ছে যে পা দিয়ে উপর উঠতে বলছে প্রেশার দিয়ে, ও বেচারা ডুবে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ও ঠিকই পারছে আর কি। সো এই জিনিসটা বলে সিঙ্ক অ্যান্ড সুইম, সিঙ্ক অর সুইম, যে ইটস ইউর চয়েস। আপনি কি যুদ্ধ করে উপরে উঠবেন, ভেসে থাকবেন, নাকি ডুবে যাবেন। আপনার কাছে ডেফিনেটলি সবকিছু দিয়ে মনে হবে যে না সিচুয়েশন আমার কন্ট্রোলে নাই, আমার ট্যালেন্ট নাই, অমুকে বলছে যে আমার ব্রেন ভালো না। ইউ ক্যান ইগনোর অল অফ দিস শিট অ্যান্ড ফোকাস অন ইউর সেলফ। আমি বলি, সো আপনি যখন লাইফের যে কোনো সিচুয়েশনে পড়বেন যে ইটস আনকমফোর্টেবল, আপনি ব্লেম করতে যাবেন যে আমার এটা নাই সেটা নাই, দ্যাটস ওয়ান চয়েস। অ্যানাদার চয়েস ইজ আস্ক ইউর সেলফ, কোন পার্টটা আমি কন্ট্রোল করতে পারি। ফর এক্সাম্পল, আপনার প্রত্যেক দিন সব জায়গায় যাইতে লেট হয়, আপনি সকালে অ্যালার্ম মিস করেন, ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেন, 3বার অ্যালার্মে স্নুজ দেন, তারপরে আধা ঘন্টা লেটে সব জায়গায় যান। নাও ইটস ইউর চয়েস, আপনি কালকের থেকে অ্যালার্ম স্নুজ করে অফ করে একটু মনকে জোর দিয়ে উঠবেন কিনা উপরে। আপনি হয়তো বা রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুম হয় না, ইটস ইউর চয়েস। ঘুমাইতে যাওয়ার সময় আপনি ফোনটা বিছানায় নিয়ে 2 ঘন্টা ফেসবুক স্ক্রল করবেন, তারপর দেশ নিয়ে মাথা ঘামাইতে ঘামাইতে ঘুম বাদ দিবেন, নাকি ফোনটাকে আরেক রুমে রেখে ঘুমাবেন। আপনি হয়তো বা শরীরে এনার্জি পান না কোনো কিছু করার, ইটস ইউর চয়েস, যে আপনি কালকে থেকে জাঙ্ক ফুড খাওয়া কমাবেন, জিমে যাবেন, নাকি এটাকে গ্র্যান্টেড ধরে নিয়ে 30, 40, 50 বয়স যখনই, ডেফিনেটলি জন্ম মৃত্যু আমাদের হাতে নাই, বাট আপনি আপনার হার্ট অ্যাটাকের চান্সটাকে এক্সিলারেট করবেন। সো আই গেস আমি আপনার মাঝখানে হচ্ছে ওই কনসেপ্টটা দিতে পারছি যে ব্লেম করা খুব ইজি, ভিকটিম সাজা খুব ইজি, বাট ডেফিনেটলি আমাদের হাতে আমাদের অনেক কিছুর কন্ট্রোল আছে। ইটস অনলি পসিবল ইফ ইউ মেক ইউর চয়েস ওয়াইজলি। ফর এক্সাম্পল, এই যে এত ভালো একটা চ্যানেল, এত ভালো ভালো ভিডিও বানাই, ইটস ইউর চয়েস, আপনি লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকে ভিডিওটা শেয়ার দিবেন কিনা।
সো এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই। লিভ এন্ড লেট লিভ।